হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমার পাশে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হোন্ডা সিবিআর 150R র্যাপসোল এডিশন। এটা ইন্দোনেশিয়ান মোটরসাইকেল এবং এটার ব্রেকিং সিস্টেমের মধ্যে রয়েছে ডাবল চ্যানেল এবিএস। তো এই মোটরসাইকেলটা নিয়ে আজকে আমরা একজন ইউজারের কথাবার্তা শুনবো। তো এটার মালিক আমার পাশেই বসা আছেন, তার নাম হচ্ছে ইকতেদার। তো ইকতেদার ভাইয়ের মোটরসাইকেলটা দিয়ে কিন্তু এর আগে আমি মাইলেজ টেস্টের ভিডিওটা করেছিলাম। তো এখন আমরা শুনবো ইকতেদার ভাইয়ের মুখ থেকে এই মোটরসাইকেলটা থেকে উনি কী কী ভালো দিক এবং কী কী মন্দ দিক পেয়েছেন, অর্থাৎ আমরা যেটাকে বলি ইউজার রিভিউ। সো মোটরসাইকেলটা কিন্তু এরই মধ্যে প্রায় 5000 কিলোমিটার চালানো হয়ে গেছে, মানে ব্রেকিং পিরিয়ডটা কিন্তু পার হয়ে গেছে। সো আমরা এবারে চলে যাচ্ছি সরাসরি ইকতেদার ভাইয়ের কাছে। তো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। তো আপনার এই মোটরসাইকেলটা আপনি কেন কিনেছেন, ফার্স্টে আমাদেরকে এই জিনিসটা বলেন। আমার একটা শখ ছিল একটা স্পোর্টস বাইক কিনবো, এই কারণে কেনা। আর আমার ফিজিক্সের সাথে এই বাইকটাই যায়। আচ্ছা, আমার পছন্দের মধ্যে এটাই ছিল। R15টা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, আর GSX-টা একটু অন্যরকম লাগে আমার কাছে, বেশি এগ্রেসিভ মনে হয়। আচ্ছা। সো সিবিআরটা আমি কমফোর্টেবলি ঢাকা শহরে চালাতে পারবো, আচ্ছা, এই কারণে কেনা। আপনার উচ্চতা কত? আমার উচ্চতা 5 ফুট 3। 5 ফুট 3 ইঞ্চি, তার মানে আপনি এটা খুব কমফোর্টেবলভাবে চালাতে পারছেন। রাইট। তাহলে ভিউয়ার্স, আপনার একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলেন যে ওনার উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। উনি খুবই কমফোর্টেবলভাবে ঢাকা শহরে এটা ড্রাইভ করতে পারছেন, আর হাইওয়েতে তো অবশ্যই পারবেন। আবার ওইদিকে আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। তো আমিও কিন্তু খুবই কমফোর্টেবলভাবে মোটরসাইকেলটা মাইলেজ টেস্টের সময় ড্রাইভ করেছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চি বা এর উপরে খুবই আরামদায়কভাবে মোটরসাইকেলটা চালানো কিন্তু সম্ভব। আচ্ছা, তো এরপরে আমাদেরকে আপনি বলেন যে এই মোটরসাইকেলের ইঞ্জিন আপনার কাছে কেমন লাগলো? খুবই স্মুথ, যেভাবে চাই সেভাবে এটার এক্সিলারেশন সুন্দরভাবে আপ করে। আচ্ছা। আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে যে ব্রেকিং। আচ্ছা। সেই ব্রেকিংটা মানে এক্সিলেন্ট। আমি আচ্ছা। মানে খুব খুব স্মুথলি সেটা ব্রেকটা ধরে, এবং আমাকে কখনো মানে সে হেজিটেশন ফিল করে না যে বাইকটা নিয়ে আমি কখনো পড়ে যাব বা আটকা ব্রেক হবে, এরকম কখনোই ফিল আমাকে দেয় না বাইকটা। আচ্ছা, মানে ব্রেক কখনো মিস হয় না। না। আর আপনার তো হচ্ছে ডাবল চ্যানেল এবিএস। ডাবল চাইবে। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলে আরেকটা বিষয় হচ্ছে এটা তো ডাবল চ্যানেল এবিএস তো আছেই, তাছাড়া এটার যে সামনের যে ব্রেক ক্যালিপার এবং পেছনের যে ব্রেক ক্যালিপার, দুটোই কিন্তু ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার, নিশিনের ক্যালিপার। সো আমার কাছে যেটা মনে হয় যে এই নিশিনের ক্যালিপার এবং হচ্ছে এবিএস এর সংমিশ্রণ হয়, সমন্বয় ঘটাতে এটার ব্রেক পারফরমেন্সটা অনেক অনেক বেটার আসে। সো যা হোক, এরপরে ভাই আপনি আমাদেরকে বলেন যে আপনার এটার মানে সিটিতে চালাতে কেমন লাগে এবং হাইওয়েতে চালাতে কেমন লাগে। আচ্ছা, আমি হাইওয়েতে খুব একটা চালাই নেই, আমি একবারই নাটোর গিয়েছিলাম এটা দিয়ে। আচ্ছা। তো আপ ডাউন 400 কিলো হবে। আচ্ছা। তো ভালো, হাইওয়েতে খুবই ভালো। আর ঢাকা শহরে এটা খুবই গুড। আচ্ছা। খুবই গুড। ঢাকা শহরে যত যে কোনো জায়গায়, এক্সেপ্ট খুব বেশি ভাঙার রোড যদি না হয়, নর্মাল রোডে খুবই সুন্দর চলে এটা। মানে অলিগলি দিয়ে চলতে, হ্যাঁ, ইউ টার্ন করতে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। এটা তাছাড়া টার্নিং রেডিয়াসটা অনেক ভালো, ভালো। কম। আচ্ছা। আর ওইদিকে যদি হাইওয়েতে কোনো মানে উচ্চ গতির যানবাহনকে ওভারটেক করা লাগে তখন? হ্যাঁ, খুব সুন্দরভাবে এটা যায় এবং খুব পাওয়ার দিতে পারে, এক্সেলারেশনটা খুবই সুন্দরভাবে আপ হয়। আচ্ছা। কখনো আমাকে মানে কনফিডেন্ট যে আমি পারবো না এরকম মনে হয় না। মনে হয় না আছে, মানে আত্মবিশ্বাসের জায়গাটা খুব ভালো থাকে। Right. আচ্ছা, এরপরে আপনি আমাদেরকে বলেন যে আপনার যে হেডলাইট, ট্রেল লাইট এবং হচ্ছে ইন্ডিকেটর লাইট, এগুলির ব্যাপারে বলেন। ইন্ডিকেটর লাইট এক্সিলেন্ট। আচ্ছা। টেল লাইট আমি তো সবসময় দেখি না, আচ্ছা। সব শুনছি খুবই ভালো। আচ্ছা। আর হেডলাইট চলে ঢাকা শহরের জন্য, বাট অবভিয়াসলি বাইরে রাতে যদি হাইওয়েতে যেতে হয় অবশ্যই একটা ফগলাইট লাগে। ফগলাইট লাগে? আপনি তো ফগলাইট ইনস্টল করে রাখছেন। হ্যাঁ, মানে আলো কি এতই অল্প যে আসলে লাগে, লাগলে ভালো দেখা যায় না তা না, দেখা যায়, কিন্তু আমার হাইওয়ে তো ওখানে অনেকটা দূরে তাকায় চালাতে হয় আর কি। সো ওই জিনিসটার জন্য ফগলাইটটা লাগে। এটা কাছে ঠিক আছে, কাছে দেখা যায়, কিন্তু দূরে দেখা যায় না। আচ্ছা, আপনার এটা ইঞ্জিনের সাউন্ডটা কেমন লাগে আপনার কাছে? খুবই সুন্দর। আচ্ছা। আচ্ছা, মানে কোনো ধরনের ব্যাড নয়েজ এখন চালালে? আপনি যেহেতু একবার নাটোরে গেছেন, আপ ডাউন 400 কিলোমিটার ড্রাইভিং হয়েছে, তো তখন কি কোনো ধরনের ব্যাড নয়েজ? না, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা, কোনো সাউন্ড আসে না। আচ্ছা। তারপরে আপনার এটার যে টায়ারের যে গ্রিপিং, আপনার তো হচ্ছে সামনে 100 সেকশনের টায়ার এবং পেছনে হচ্ছে 130 এবং পেছনে হচ্ছে 130 সেকশনের টায়ার। তো টায়ারের গ্রিপিংগুলো আপনি কেমন পেয়েছেন? গ্রিপিং ব্রেকিংয়ের মতো, মানে গ্রিপিংটা ব্রেকিং সিস্টেমের একটা পার্ট। সো ব্রেকিং যখন আমি কনফিডেন্টলি পাচ্ছি, অবভিয়াসলি আমার টায়ারটাও বেস্ট। বা কোনো ধরনের স্কিডিং ইস্যু না, হচ্ছে না। এবিএস তো স্কিডিং হচ্ছে না। আচ্ছা। আচ্ছা, তো যাই হোক, আমরা এরপরে চলে আসছি আপনার এটার যে
সাসপেনশনের ফিডব্যাক। আপনার তো হচ্ছে সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে হচ্ছে মনোশক সাসপেনশন, এগুলির ফিডব্যাক কেমন? ভালো রাস্তায় তো ভালোই লাগবে চালাতে, বাট খারাপ রাস্তায় আপনার ফিডব্যাকটা কেমন? অফ রোডে সামনের সাসপেনশনটা একটু জার্ক করে, আচ্ছা, বাট এটা স্বাভাবিক টেলিস্কোপিকের জন্য। ঢাকা যেরকম থাকা হচ্ছে ওরকমই করে, খুব বেশি যে কমফোর্ট দিবে এরকম না, আর খুব বেশি খারাপ সেটাও বলবো না, ইটস ওকে, আচ্ছা, ভালো এক কথায়। আর পিছনেরটা অ্যাজ ইউজুয়াল ভালো, বাট পিছনেরটা আসলে ভাবে ফিল করা যায় না, সামনেরটাতে যার মানে বোঝা যায় যখন খারাপ রাস্তা যায়। পিছনেরটা ঠিক আছে বলা যায় এক কথায়। আচ্ছা, তারপরে আমাদেরকে বলেন আসলে এটার যে ডিজাইনটা, এটা ডিজাইনের ব্যাপারে আপনার কি অপিনিয়ন? ডিজাইন আমার পার্সোনালি তো ডিজাইনটা খুবই ভালো লাগে, এই জন্য আমি এটা কিনছি। আচ্ছা, এই কারণে ডিজাইন অন্যদেরটা যায় না, আমার খুবই ভালো লাগে, ডিজাইনটা সুন্দর, সব দিক থেকে এটা দেখতে ভালো, কালারটাও সুন্দর। বাংলাদেশে অফিসিয়ালি যেহেতু অরেঞ্জটাই পাওয়া যায়, জি, তো একটাই অপশন। আর এটা তো আরও ব্ল্যাক আছে, কালার রেড কালার আছে, হ্যাঁ, ওগুলোও সুন্দর, বাট আমার কাছে অরেঞ্জটাই ভালো লাগে। অস্টে ভালো লাগছে। আচ্ছা, তারপরে এবার আপনি আমাদেরকে বলেন আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারে। তো আমরা তো জানি যে স্পোর্টস মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুলনামূলকভাবে একটু কম থাকে, তো এইটারও তুলনামূলকভাবে মানে কম যদি আমরা কমিউটার মোটরসাইকেল বা নেকেড স্পোর্টস মোটরসাইকেলের সঙ্গে কম্পেয়ারে আসি। তো ঢাকা শহরে তো অনেক সময় দেখা যায় যে স্পিড ব্রেকারের মধ্যে মোটরসাইকেলের নিচের অংশটা আঘাতপ্রাপ্ত হয় বা ভাঙাচোরা দেখলে একটু আঘাতপ্রাপ্ত হয়। রাইট, তো আপনার ক্ষেত্রে এটার ফিডব্যাকটা কি? আমার কখনো ওরকম নর্মাল স্পিড ব্রেকারগুলোতে বাড়ি খায় নাই। আচ্ছা, কিন্তু যদি একটু উঁচা হয়, স্টিফ টাইপের হয়, সেটা যদি ওরকম থাকে তাহলে এটা লাগে, অল্প একটু লাগে। অল্প একটু লাগে। আচ্ছা, তো আপনি কখনো পিলিয়নে ড্রাইভ করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার পিলিয়নের ফিডব্যাকটা কী ছিল? এটা সিটে বসতে কেমন? পিলিয়ন তো ধরার কোনো ব্যবস্থা নাই পিছনে, জি, সে একটু আনকমফোর্টেবলি ফিল করে যখন স্পিডে চালাইলে, সে ব্রেক করলে সামনে চলে আসে, জি, এটা একটা সমস্যা আমার জন্য। আমি তখন আমাকে কন্ট্রোল মানে হাতে প্রেশার পড়ে। জি, আর পিলিয়ন নিয়ে বসার পরে বাইকটা সিঙ্গেলে যেভাবে চালানো যায়, পিলিয়ন যেভাবে চালানো যায় না, তখন একটু ভারী হয়ে যায় বাইকটা। আচ্ছা, আর আপনার যে সিটিং পজিশন, হ্যান্ডেলিং এবং ড্রাইভার সিটিং পজিশন, এইটা আপনার এই সম্পর্কে আপনার ফিডব্যাকটা কি? এইটার হ্যান্ডেলটা তো একটু আপ অন্যান্য বাইক থেকে, জি, সো খুবই কমফোর্টেবলি হ্যান্ডেল করা যায় এবং হাতে কোনো প্রেশার পড়ে না, আর কন্ট্রোলিং খুবই ভালো। আচ্ছা, আর আপনি যে ঢাকা থেকে নাটোরে আপ ডাউন করেছেন, তো তখন কি আপনার ব্যাক পেন, শোল্ডার পেন এই ধরনের কোনো কিছু ছিল না? কোনো কিছু ফিল করেন না? তার মানে আপনি এটার সিটিং পজিশনটা আপনার কাছে অনেক, এটা দিয়ে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা অনায়াসে চালাতে যাবে, অনায়াসে চালানো যাবে। ইঞ্জিন কি কখনো ক্লান্ত হয় এই ধরনের? না, মনে হয় না আমার। আচ্ছা, সো ভিউয়ার্স, আসলে এটার যে ইঞ্জিনটা, এটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন। সো এটার যে ইঞ্জিন যে ক্লান্ত হবে সেই অপশন আসলে নাই, কারণ ইঞ্জিন যখনই ক্লান্ত ভাব আসবে তখনই কিন্তু এটা লিকুইড কুলিংটা এটাকে সাপোর্ট দিবে, মানে এটাকে ওভারহিট হইতে দিবে না। সুতরাং এটার পারফরমেন্স কিন্তু কখনোই মানে ডাউন হবে না, সব সময় এটা একই ধারাবাহিকতা বজিয়ে রেখে এটা পাওয়ারটা ডেলিভারি করতে পারবে। তো যাই হোক, আচ্ছা, আর আপনার এই পর্যন্ত সার্ভিসিং কি করিয়েছেন? কোনো স্পেয়ার পার্টস কি লেগেছে? আমার এয়ার ফিল্টার রাখছে একটা, আচ্ছা, যেটা 2000 কিলোতে, আচ্ছা, তার কিছু না। তো আপনার এয়ার ফিল্টারের প্রাইস কেমন? আমার তো অফিসিয়াল থেকে করা, ওখানে 900 টাকার মতো নিচে মনে হয়। আচ্ছা, আর আপনার বাইকটা কি অফিসিয়ালি আপনি ক্রয় করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত পড়েছে? 4,80,000। 4,80,000 টাকা, নিশ্চয়ই ওয়ারেন্টি আছে? হ্যাঁ। আচ্ছা, আর আপনার মানে ওভারঅল বাইকটা কিনে আপনি কি হ্যাপি নাকি আনহ্যাপি? অবশ্যই হ্যাপি, অবশ্যই হ্যাপি। নেক্সট ভার্সনের জন্য ওয়েট করতেছি। নেক্সট ভার্সনের জন্য। আচ্ছা, ওই যেটা ইউএসডি ফর্ক সাসপেনশন যেটা আসতেছে 21-এর। তো এতক্ষণ তো ভাই মোটরসাইকেলটা নিয়ে আপনি বেশ কিছু ভালো কথাবার্তা বলছেন, তো এবারে আমাদেরকে কিছু ব্যাড দিক বলেন, খারাপ দিক বলেন আর কি কিছু। খারাপ দিক বলতে গেলে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার অন্যান্য বাইক যদি চিন্তা করি, এটার কালারটা আমার অতটা ভালো লাগে না। কালারগুলো আমার লিভারের কালারগুলো খুব তাড়াতাড়ি ফেড হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস আমি যখন ওয়াশ করার সময় দেখতেছি যে আমার কিছু জায়গায় স্ক্র্যাচ পড়ে যায়, মানে কালারটা ওভাবে পারফেক্ট ওয়েল ফিনিশ না। আচ্ছা, এবং আর যেটা খারাপ লাগে এটার লুকিং গ্লাসটা ব্লাইন্ড স্পটটা বেশি। আচ্ছা, সো আমার কাছে খুব বাইক চলে আসলে আমি বুঝতে পারি না যে কাছে চলে আসছে বাইকটা, বাট দূরে যায় ব্লাইন্ড স্পটের রেঞ্জটা যেমন 3 কোনা জায়গাটাতে, এটা যদি স্কোয়ার হতো তাহলে আমি একটা জিনিস দেখতে পারতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, এছাড়া আর কোনো খারাপ দিক না নেই আর আপনার তেমন কাছে? কিছু নাই। আচ্ছা, তাহলে বলা যায় যেটা খারাপের চাইতে আসলে ভালো দিকটাই বেশি এখন অবশ্যই, পর্যন্ত। এখন পর্যন্ত। আপনার এই প্রায় 5000 কিলোমিটার চালানোর মধ্যে Right. আরো বেশি চালালে হয়তো আপনি আরো বলতে পারবেন। রাইট। আচ্ছা, তো ভাই আপনি আর আমি প্রথম যখন এই মোটরসাইকেলটা নিয়ে কথাবার্তা বলি তখন আপনি বলছিলেন যে এটার চেইনের কি একটা সমস্যা। রাইট, এই চেইনটা স্টক চেইন যেটা ছিল, হ্যাঁ। আমি এখন এটা আফটার মার্কেট একটা চেইন লাগাইছি আর্কের, বাট স্টক চেইনটা আমার 50 কিলোমিটার পর পর লুজে যেত, শব্দ করতো এবং আমাকে এটা আবার রিঅ্যাডজাস্ট করতে হতো। আচ্ছা, মানে 50 কিলোমিটারের মধ্যে হ্যাঁ, এটা লুজ হয়ে যেত। 50 কিলোমিটার পর পর এটা লুজে যেত, 50 আচ্ছা। থেকে 70-এর মধ্যে। তার মানে আপনার এখন স্টক চেইনটা নাই। এখন স্টক চেইনটা নেই, আমি এখন একটা আফটার মার্কেট চেইন লাগানো হয়েছে। তো এটা এখন আমার 400 কিলো পর পর অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, মানে আপনার ভোগান্তিটা তাহলে কমে কমে গেল। গেছে। আর এই চেইনটার আপনার প্রাইসটা কেমন পড়েছিল? এই চেইনটা আমি কিনছি প্রায় 7,500 টাকা, ফুল সেট আপ। ফুল সেটআপ full মানে setup, স্পকেট সহকারে। স্প্রোকের সহ কত পড়লো? 7,500। 7,500 টাকা। আচ্ছা আচ্ছা, তো যা হোক, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।